১১ প্রথম ৬ মাসে যে আনন্দ ছিল, উল্লাস ছিল, তার শতভাগের ১ ভাগও কিন্তু এই ইউনূস সরকারের গত ১২০ দিনে বা ১৩০-৪০ দিনে এটা হয়নি। এখন সেই যে ১/১১ সেই ১/১১ ব্যর্থ হলো কেন? এত জনপ্রিয় একটি অভ্যুত্থান, সেটি কেন ব্যর্থ হলো? কিংবা ধরুন আমাদের দেশে যে কয়টা সামরিক অভ্যুত্থান হয়েছে, জিয়াউর রহমান সাহেবের জমানাতে হয়েছে, এটিকে সফল বলতে হবে। এর কারণ হলো এই অভ্যুত্থানের ফলে তিনি যে শাসন ব্যবস্থা চালু করেছিলেন তার প্রেক্ষিতে বিএনপির মতো একটা শক্তিশালী রাজনৈতিক দলের অভ্যুদয় হয় এবং তার সেই অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল আবার পুনর্জন্ম লাভ করে এবং ইতিহাসের ক্ষণে বাঁকে বাঁকে বহু মানুষ যারা হারিয়ে গিয়েছিল মুসলিম লীগের নামে, যারা হারিয়ে গিয়েছিল জাসদের নামে, যারা হারিয়ে গিয়েছিল আওয়ামী লীগের নামে, সেই মানুষগুলো রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে যায়। আবার একইভাবে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের দ্বারা যে একটি সামরিক অভ্যুত্থান হয়, সে অভ্যুত্থান আমাদের ৯টি বছর একটি শাসন ব্যবস্থা উপহার দিয়েছিল। আমরা যতই তাকে স্বৈরাচার বলি না কেন, বাংলাদেশে জাতীয় পার্টির অভ্যুদয় এবং ৮০-র দশকে জাতীয় পার্টির যে শাসন, সেই শাসনের যে উল্লেখযোগ্য কল্যাণময় দিকগুলো, এগুলো বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এখানে বলতে গেলে সেই এরশাদ জমানার যে ভালো দিকগুলো, এগুলোকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। এখন আমার বক্তব্য হলো যে যখন জিয়াউর রহমানের জমানাতে মার্শাল ল চালু হলো কিংবা এরশাদ জমানাতে যখন মার্শাল ল চালু হলো, তখন ওই সময়টিতে যে জনপ্রিয়তা পেয়েছিল তার চেয়ে কয়েক গুণ বেশি জনপ্রিয়তা পেয়েছিল ১/১১ সরকার। তো সেই সরকারটি কেন ব্যর্থ হলো বা আগের সামরিক আইনগুলো কেন ব্যর্থ হয়নি? এর মূল কারণটা হলো ১/১১ যে কুশীলব, সামরিক যারা কুশীলব, তারা পুরো বিষয়টিকে রাজনীতির খোলসে আবদ্ধ করতে পারেনি। তাদের সিলেকশনটা পলিটিক্যাল ছিল না, যেটি এরশাদ সাহেবের ছিল কিংবা জিয়াউর রহমান সাহেবের ছিল। এরশাদ সাহেব ওই সময়টিতে যারা পরীক্ষিত রাজনীতিবিদ আছেন, সেটা বিএনপির বলেন, আওয়ামী লীগের বলেন, তাদেরকে ছলে বলে কৌশলে তার সরকারে অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। জিয়াউর রহমান সাহেবও একই অবস্থা। তিনি প্রাণান্ত চেষ্টা করেছেন আওয়ামী লীগের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে পুনর্বাসিত করার জন্য এবং তাদেরকে নিউট্রাল করার জন্য। এমনকি জেলখানা থেকে অনেককে বের করে তিনি জার্মানিতে চিকিৎসা করতে পাঠিয়েছেন, যেমন আসাম আব্দুর রফের মতো মানুষকে। এবং আওয়ামী বিরোধী পলিটিক্যাল জিনিয়াস তাদের অনেকেই আওয়ামী লীগে ছিলেন, যেমন ফেরদৌস আহমেদ কুরেশি, আব্দুল হামিদ চৌধুরী, আবুল মনসুর আহমদ, এ সকল মানুষকে তিনি কাছে টেনে নিয়েছিলেন। একইভাবে অন্যান্য যে সকল পলিটিক্যাল জিনিয়াস, যেমন মওদুদ আহমেদ সাহেব আছেন, কাজী জাফর আহমেদ সাহেব ছিলেন, তারপর আপনার সেই যে শাহ আজিজুর রহমান সাহেব ছিলেন, এরকম আরও অনেক অনেক মানুষকে তিনি পুনর্বাসিত করেছিলেন এবং রাষ্ট্র ক্ষমতায় অন্তর্ভুক্ত করেছিলেন, যারা সুদীর্ঘ রাজনীতির ইতিহাসে বাংলাদেশের পলিটিক্যাল জিনিয়াস। ফলে উনি সফল হয়েছিলেন। কিন্তু এখানে দেখা গেল যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের জমানাতে তারা বিএনপির মতো রাজনৈতিক দলকে ভাঙার চেষ্টা করলো, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে ভাঙার চেষ্টা করলো এবং একটা চালাকি, সব জায়গাতে একটা চালাকি এবং ছলচাতুরি, যেটিকে সোজা বাংলায় মুনাফেকি বলে। যা মুখে আসে তা তারা বলতো না, আর যা মনে আসে তাও তারা প্রকাশ করতো না। ফলে তাদের যে পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে নিদারুণ রকম একটা অসামঞ্জস্য ছিল। এ কারণে তাদের কোনো কর্মে বরকত আসেনি। ২ নম্বরে যেটা হলো, তারা যেহেতু পলিটিক্যাল যারা ছিলেন এস্টাবলিশড, তাদের সবাইকে তারা শত্রু বানিয়ে ফেলেছেন এবং তাদেরকে মোকাবেলা করার জন্য সমপর্যায়ের কোনো রাজনৈতিক নেতাকে তারা সম্মুখ সারিকে আনতে পারেননি। তারা সাইফুর রহমানের নেতৃত্বে বিএনপির একটা বিরাট গ্রুপকে ঐক্যবদ্ধ করেছিলেন। মেজর হাফিজ, সাইফুর রহমান থেকে শুরু করে ১/১১ যাদেরকে কুশীলব বলা হয়। আবার এদিকে র্যাট, তোফায়েল সাহেব, সুরঞ্জিত সাহেব, আমু সাহেব, তো তাদেরকে একত্র করেছিলেন বটে, কিন্তু তাদেরকে সম্মুখ সারিতে আনতে পারেননি জিয়াউর রহমান সাহেবের মতো বা এরশাদ সাহেবের মতো। ফলে তাদের পুরো প্রক্রিয়াটি ব্যর্থ হয়ে যায়। দ্বিতীয়ত তারা যে ভুলটি করেছেন সেটি হলো অর্থনীতি সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। তারা দুর্নীতিবাজ ধরার নামে
এই বিভিন্ন তালিকা করে তারা কি করেছে, ব্যবসায়ীদেরকে হয়রানি করেছে, ব্যবসায়ীদেরকে মূল ব্যবসা থেকে তাড়িয়ে দিয়েছে এবং তার অনেক ব্যবসায়ী সেই জমানাতে পালিয়ে গিয়েছে, অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এগুলো আপাত দৃষ্টিতে খুব তারা পেয়েছে। বসুন্ধরাকে ধরা হয়েছে, তারপরে আরও অনেক বড় বড় ব্যবসায়ী যারা আছে তাদেরকে ধরা হয়েছে। তো তারা তো ঠিকই মনের আনন্দে লন্ডনে চলে গেছে, আমেরিকাতে চলে গেছে, তাদের প্রতিষ্ঠান এখানে থেকেছে, কাজের মনে কাজে কিছুই হয়নি, কিন্তু অর্থনৈতিকভাবে দেশ পিছিয়ে পড়েছে। দ্বিতীয় স্তরে তারা যেটা করলো সেটা হলো অবৈধ উচ্ছেদ। সেই গ্রাম বাংলার ছোটো ছোটো হাট বাজার থেকে শুরু করে ফুটপাত উচ্ছেদের নামে তারা যে তাণ্ডব চালিয়েছে, এর ফলে জাতীয় অর্থনীতি থেকে হাজার হাজার কোটি টাকা চলে গেছে। কর্মসংস্থান জিরোতে চলে এসেছে, মানুষের ভয় এবং আতঙ্ক বেড়ে গেছে। ফলে কি হলো, একটা সময়টিতে এসে তারা বুঝতে পারলো যে তারা কত বড় বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছে। তখন তারা খুব দ্রুততার সাথে নেগোশিয়েট করার চেষ্টা করেছে বিএনপির সঙ্গে সবার আগে, এবং বিএনপি তাদের সেই আহ্বানে সাড়া দেয়নি বলে আমরা যতটুকু জানি। তারপর তারা আওয়ামী লীগকে পছন্দ করেছে। আওয়ামী লীগের সভানেত্রী তাদের সঙ্গে ইতিবাচক কথাবার্তা বলেছে এবং তাদেরকে সেফ এক্সিট দেওয়ার ব্যাপারে গ্যারান্টি দিয়েছে, এবং এখানে মধ্যস্থতাকারী হিসেবে ভারতের প্রণব মুখার্জি তিনি দায়িত্ব পালন করেছেন। ফলে কি হলো, আপাত দৃষ্টিতে একটা সাজানো গোছানো নির্বাচন হলো 2008 সনের 29শে ডিসেম্বর তারিখে। বিপুল ভোটে সেখানে আওয়ামী লীগ বিজয়ী হলো। তো আওয়ামী লীগ যে বিজয়ী হলো, এই বিজয়ের পেছনে আওয়ামী লীগের ওরকম কোনো অ্যাক্টিভিটিস ছিল না। এটা কেবলমাত্র একটা কূটনৈতিক বিজয়, যেখানে পর্দার অন্তরালে সেনা শাসকদের সাথে ভারতের সাথে তাদের একটা ডিল হয়েছিল। কিন্তু বিএনপিকে মোকাবেলা করা বা 11 সরকারের বিরুদ্ধে শক্তিশালী একটা আন্দোলন গড়ে তোলা, সেই আন্দোলনের পরে একটা সরকার গঠন করা, নির্বাচনে জয়লাভ করা, এই পুরো জিনিসটির মধ্যে যেটা রাজনৈতিক প্রক্রিয়া সেটা তাদের ছিল না। ফলে তাদের যে সীমাহীন যে বিজয়, যেটাকে ভূমিধর বিজয় বলা হয়, এই বিজয়টিকে তারা হজম করতে পারে। ক্ষমতায় এসে তারা যাচ্ছে তাই করার চেষ্টা করেছে এবং সব কিছু এলোমেলো হয়ে গিয়েছে। তারই প্রেক্ষাপটে তিনটি ভুয়া নির্বাচন এবং তাদের সময়টাতে যে অর্থনৈতিক দানবগিরি এবং আরও যা কিছু হয়েছে, এটাকে রীতিমতো ভুল বলা যাবে না, এগুলোকে মহাপাপ, একটা পাপের রাজ্য তারা গড়ে তুলেছিল। সেই পাপে তারা জনগণের হক নষ্ট করেছে, জনগণের টাকা চুরি করেছে, ডাকাতি করেছে। সেই টাকা দিয়ে তাদের যারা নেতাকর্মী তারা যৌনতা করেছে, সেই টাকা দিয়ে তারা সেই বিভিন্ন প্রাসাদ তৈরি করেছে, সেই টাকা দিয়ে তারা ক্যাসিনো খেলেছে দেশে এবং দেশের বাইরে, এবং সেই টাকা দিয়ে তারা সেই যে পাপিয়া কাণ্ড ওয়েস্টিনে সেই রংমহল তারা তৈরি করেছে। আধুনিক জমানার যেটিকে মিনি পতিতালয় বলা হয়, 5 স্টার হোটেলে মিনি পতিতালয় তারা গড়ে তুলেছিল। তো ফলে অনেকগুলো জিনিস, গুনাহ পাপ একত্র হয়ে একটা ককটেল গুনাহ তারা প্রতিষ্ঠিত করেছিল বাংলার আনাচে কানাচে। এর ফলে কি হলো, তাদের পতন হয়েছে। এবং এটাও ওই প্রাকৃতিকভাবে, যেভাবে 11 এসেছিল, সেনাবাহিনী সেখানে হস্তক্ষেপ করেছিল এবং তার জন্য বিএনপিকে হটানোর জন্য আওয়ামী লীগ আসলে সফল হতে পারেনি। আবার আওয়ামী লীগ হটানোর জন্য বিএনপি সফল হতে পারেনি। তো সফল না হতে পারার কারণে এমন কিছু ঘটেছে ঘটনা, সেই ঘটনার নেতৃত্বের চাবিকাঠি কারো হাতে ছিল। তার প্রেক্ষাপটে আবার এখন যারা ক্ষমতায় এসেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কেউ কোনো অবস্থাতেই গত 15 বছরে কোনো পলিটিক্যাল মুভমেন্টে ছিলেন না, এবং কোনো অবস্থাতেই তারা এই যে একটা গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের অংশীদার বা ভাগিদার দাবি করতে পারেন না। একজন দুজন তারা এই 5ই আগস্টের 4-5 দিন আগে একটু ঘোরাফেরা করেছেন, একটু সাহস দেখিয়েছেন, এবং আমি নিশ্চিত তখন তাদেরকে জানানো হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে, এজেন্সির পক্ষ থেকে, অথবা তাদের যোগাযোগ ছিল যে সরকারের পতন শতভাগ নিশ্চিত, ফলে তুমি এখন যদি সাহস দেখাও তুমি ধরা খাবে না। এই নিশ্চয়তা পাওয়ার পরে অনেকে হয়তো সাহস দেখিয়েছেন, এর বাইরে কেউ সাহস দেখান নাই। ফলে কি হলো, এত বড় একটা বিপ্লব, এত বড় একটা বিজয়, সেটিকে হজম করা, সেটিকে পরিচালনা করা, সেটিকে পরিশুদ্ধ করা এবং সেটির যে সুফল নিজেরা ভোগ করা এবং জনগণের নিকট পৌঁছে দেওয়ার মতো কোনো রকম পরিকল্পনা আগস্ট থেকে এ পর্যন্ত আমরা দেখছি না।
ফলে কি হলো? ১/১১ সময় যে ভুল হয়েছে, ঠিক একই ভুল আরও বর্ধিত আকারে এই সময়টিতে বর্তমান সরকার করে চলেছে। তারা অর্থনীতির যে বিষয়টি, এটি একেবারেই কগনিজেন্স আনছে না। ১/১১ র সময় ব্যাংকিং অবস্থা এত খারাপ ছিল না। তখন বিদ্যুতের অবস্থা খারাপ ছিল, কিন্তু ব্যাংকিংয়ের অবস্থা তো খারাপ ছিল না। বৈদেশিক ঋণ এত খারাপ অবস্থাতে ছিল না। কর্মসংস্থান এত খারাপ অবস্থাতে ছিল না। তো এই বিষয়গুলোকে প্রায়োরিটি না দিয়ে তারা যে জিনিসগুলো করছে সংস্কার, 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 এগুলো একেবারে যাকে বলা হয় বিরক্তিকর।